নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে লাগাতার আক্রমণ করছে সিপিএমকে। দেখুন, সিপিএম শূন্য, তাও মমতা বন্দ্যোপাধ্যায় কেন টার্গেটের একমাত্র অভিমুখ এই সিপিএমের দিকে? কারণ বিভিন্ন জায়গায় যে খবর তাদের অন্দরমহলে এসে পৌঁছচ্ছে যে বামেদের ছাত্র যুব সংগঠন যেভাবে কোমর বেঁধে নেমেছে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করছে, তাতে কিন্তু আগামী 2026-এ যথেষ্ট অশনি সংকেত দেখছেন তিনি। সিপিএমকে জগাই মাধাই বাম রাম এই সমস্ত অনেক কিছু বললেন এবং এর উত্তর আপনারা নিশ্চিতভাবে পাবেন। আজকে শতরূপ কি বলেছে আমি সেই কথাগুলো শোনাবো এবং সুমনে যথারীতি রয়েছে। তো কেন আজকে এই অবস্থার সামনে তাকে দাঁড়াতে হচ্ছে? সিপিএম নিশ্চিতভাবে শক্তি অর্জন করছে বলেই। যাই হোক, আমি কথার না বাড়িয়ে আপনাদের আগে একটু শুনিয়ে নিই, তারপরে শতরূপ যেভাবে ওই বুড়ো সমীর চক্রবর্তীকে ধুয়ে দিয়েছে এবং যেভাবে তুচ্ছতাচ্ছিল্য চরম অপদস্থ হয়েছে স্টুডিওতে, সেগুলো শোনাবো আপনাদের। আগে একটু শুনে নিন। একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই, এদের চিহ্নিত করুন। সিপিএম মহাশূন্যে থাকলে উনি মহানন্দে নাচতে পারেন, কিন্তু ওনার সেই মহাশূন্যের মহানন্দে নাচা, সেটা যে তামান্নাকে খুন করে দেয়, সেটা যে অভয়ের ঘটনা ঘটায়, উত্তর পাওয়া যায় না। সেটা যে আনিস খানের ঘটনা ঘটায়, মহাশূন্যে থাকলে সিপিএম ওনার আনন্দ হতে পারে, কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন তাদের জীবন জীবিকা লড়াই ভবিষ্যৎ তা বিপদাপন্ন হয়ে যায়। দেখুন, পরের পর আক্রমণ, কার্পেট বম্বিং একেবারে, যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েও লজ্জা নেই, বামরাম জোট বেঁধেছে, এত অত্যাচার করেও স্বপ্ন দেখছে কেশপুরে হত্যা করবে, গড়বেতায় হত্যা করবে, কোচবিহারে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে। কিন্তু শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা থাকবে, যে আজকে আরেকটা দল সাধারণভাবে যারাও একই রকমভাবে আক্রমণের লক্ষ্যে থাকেন, কংগ্রেস, যারাও শূন্য থেকে মহাশূন্যের কথা তাদের বিরুদ্ধেও বলতে পারতেন, বললেন না, এবং বামেরা এই রাজ্যে যেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আছে, কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা শব্দ উচ্চারণ করলেন না। এর কারণ কি মনে হয়? মানে কেন কংগ্রেস গুড হিউমারে কিন্তু বামেরা আক্রমণের লক্ষ্য? শতরূপ, সত্যি কথা বলতে আমি ঠিক জানি না উনি কাকে আক্রমণ করবেন, কাকে করবেন না, কেন করবেন না, এগুলো কোনো কালেই আমার খুব একটা মাথায় ঢোকে না, আজকেও ঢোকেনি। তবে এরপরে শতরূপ যেটা বললো তার নির্যাস এরকম, মমতা ব্যানার্জি বাম বিজেপিকে জগাই মাধাই বললেন। তো আমরা জগাই না মাধাই সেটা জানি না, কিন্তু রাজ্য তো এখন ভোদাইরা চালাচ্ছে, সুতরাং তারা এখন কি করছে এবং তার উপরেই নির্ভর করছে রাজ্যের মানুষ কেমন থাকবে। সুতরাং বাম বা বিজেপি, তারা কে জগাই হলো আর কে মাধাই হলো তার উপরে কি আসে যায়। এরপর মারাত্মক কথাটা মমতার উদ্দেশ্যে বললেন যে আপনাকে বাঙালিদের জন্য বাংলায় প্রতিবাদ মিছিল করার জন্য ধন্যবাদ, কিন্তু আক্ষেপের সুরে যেটা বললেন, সুমনদা, বাংলায় এখন যাদের কান ধরে ক্ষমা চাওয়ার কথা তারা এখন জ্ঞান দিচ্ছে। আমি বিজেপি তৃণমূল দুটো পার্টির ক্ষেত্রেই এই কথা বলছি। এরপর বললেন, অনুপ্রবেশ যদি হয়েই থাকে তার দায় কেন্দ্রীয় সরকারের। এক্ষেত্রে শুধু মানুষ নয়, যদি গরু ছাগলও বর্ডার পার করে এদেশে ঢোকে পড়ে তার কৈফিয়ত দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। অথচ অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান দিচ্ছে বিজেপির নেতারাই। এটাই দুঃখের এবং আশ্চর্যের। এরপর শতরূপ বলে, আমার যে বয়স থেকে রাজনৈতিক জ্ঞান হতে শুরু করে এবং রাজনীতির খবর রাখতে জানতে শুরু করি, সেই সময় থেকে ভোটার লিস্টে কাতারে কাতারে বাংলাদেশি আছে এইটা কখনো বিজেপিকে বলতে শুনিনি। যার কাছে শুনেছি তিনি হলেন মমতা ব্যানার্জি, এবং সেই সময় মমতা ব্যানার্জি আশ্চর্যের সাথে, এখন যদি তিনি অস্বীকার করবেন, বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। এখন ওনার অবস্থান বদলেছে।
তাতে বলার কিছু নেই। এই প্রসঙ্গে সুমন একটা দুর্দান্ত কথা বলেছে, একটু আপনাদের শুনিয়ে নিই। এবার তোমার কথাটা মনে আছে হচ্ছে- কিনা জানি না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের শরিক লালকৃষ্ণ আদবানি একবার খুব প্রশংসা করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের, যে অনুপ্রবেশ রুখতে বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে। আমি বলছি প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন সুমন দা, তৃণমূল এটাই তো নেতারা যে হওয়া এটা উচিত। এই বিবৃতি অর্থহীন। দেখো এইটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। শতরূপ আরও যোগ করেন যে হ্যাঁ, এটাই তো হওয়া উচিত, একে অন্যকে সহযোগিতার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, এটাই তো স্বাভাবিক। এরপর তিনি কেরালা, আসাম এবং পশ্চিমবঙ্গের জঙ্গি ধরপাকড়ে একে অন্যকে সহযোগিতার কথা তুলে ধরেন। এরপরে সবচাইতে ইন্টারেস্টিং পার্টটা ছিল যে সমীর চক্রবর্তী যখন কিছু বক্তব্য রেখেছেন, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন, বুয়াদার কথার মধ্যে আমি কোনো রাজনৈতিক যুক্তি খুঁজে পেলাম না। এবং এই কথা বলতে বলতেই সমীর চক্রবর্তী রেগে লাল হয়ে যান এবং ঝগড়া জুড়ে দেন। একটু দেখুন। বলার সুযোগ পাননি। এরপর শতরূপ যে বক্তব্য বলেন তাতে একেবারে তেলে বেগুনে জ্বলে যান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। তিনি বলছেন যে নজরুল সাহেবের সাথে একমত হয়েও এক ধাপ এগিয়ে এটা বলতে চাই যে মমতা ব্যানার্জির বাঙালি প্রীতি নিয়ে যে ধান্দাবাজি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার বলি যে মমতা ব্যানার্জির বাঙালি প্রীতি নিয়ে যে ধান্দাবাজি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে যে পরিবেশটা চলছে গোটা দেশ জুড়ে, এটা শুধুমাত্র কয়েকটা লোককে ডিটেন করে তাড়িয়ে দেওয়া তাতেই সীমাবদ্ধ নয়। এরপর সুমনকে বলে, তুমি সুমনদা কাল যদি তোমার পরিবার নিয়ে অন্য কোনো রাজ্যে বেড়াতে যাও এবং কোনো স্টেশনারি দোকানে দাঁড়িয়ে তোমার প্রয়োজনীয় জিনিস চাইতে যাও বাংলায়, তখন আশেপাশের লোক তোমার দিকে সন্দেহের চোখে তাকাবে। এই অবস্থায় যে আজকে আমাদের বাঙালিদের পড়তে হবে, এটা আমরা কখনো ভেবেছি? এটা কি আমাদের প্রাপ্য ছিল? এরপর যখন বলেন মমতা ব্যানার্জির ধান্দাবাজির বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, সমীরবাবু তখন তেলে বেগুনে জ্বলে উঠে কি বলেন একটু শুনুন। অনেকে আমি অনুরোধ করবো এই কথাটা ভবিষ্যতে বলবেন না। কোন কথা? মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ধান্দাবাজি, 100% ধান্দাবাজ। আপনাকে প্রার্থী না করে রিসিভ করেন কি করে? আরে দাঁড়ান, আপনি থাকতে রিসিভ করেন কি করে? আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। মমতা আপনারা তো বন্দ্যোপাধ্যায় প্রশ্নই করেননি। আরে ধর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটার নাম আমরা বাঙালি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেখানে জাতি, ধর্ম, বর্ণ তার বাইরে গিয়ে এটা ন্যাশনাল পার্টি। আমি বলছি কিন্তু বাইরে থেকে প্রার্থী বাংলার কনস্টিটিউশনে আমদানি করতে হবে কেন? হ্যাঁ, আচ্ছা, খুব ইন্টারেস্টিং। মমতা ব্যানার্জির ধান্দাবাজি রাজনীতি নিয়ে শতরূপ বলতেই কিভাবে রেগে গেলেন সমীর চক্রবর্তী, আপনারা সেটা দেখেছেন। এরপরে যেটা টিপ্পণীতে দিলেন শতরূপ, এবং সেটা বহুদিন এই সমীর চক্রবর্তী বর্ষিয়ান হয়ে গেছেন, বয়স অনেকটা হয়ে গেছে, মনে থাকলে এই স্টুডিওতে আসতে গেলে 2-3 বার ভাববেন এবং সেখানে শতরূপ আছেন কিনা। আমি সেটা একটুখানি শুনিয়ে নিই। আমার দুটোর কথা সংযোজন করার আছে, শুধু অতিরিক্ত কিছু বলার নেই। শতরূপ ঠিকই বলেছে, আমি তার সঙ্গে অতিরিক্ত একটা অ্যাড করছি। বিজেপি বলেছিল লুঙ্গি পরা মানেই এরা মুসলমান, হিন্দুরা লুঙ্গি পরে না। এখনো আমার স্মৃতিটা নষ্ট হয়ে যায়নি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে পোশাক দেখে চেনা যায়। এই একটা কথা শেষ করতে দিন না, শুনুন না, ঠিকই বলেছে, ওটা শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে যা বলার। সেটাই তো বিব্রত হয়েছে সিপিএম, তার কারণ শ্রমিক ভট্টাচার্য মহাজোটের তত্ত্ব বলে দিয়েছে। দ্বিতীয় কথা, উনি একটা দস্তাবেজের কথা বললেন না, 13টা প্রমাণপত্র না 14টা প্রমাণপত্র। সুপ্রিম কোর্ট তো 3টে প্রমাণপত্রের কথা বলেছে। বলেছে সুপ্রিম কোর্টের জজ সাহেব প্রেস কনফারেন্স করে জয়প্রকাশ মজুমদার বলতো যে লুঙ্গি বাহিনী লাথি মেরেছে আমাকে, সেই জয়প্রকাশ মজুমদার এখন পারমিশন দিলে সমীরদা মুখ খুলতে পারে। কেমন? জানা আছে। এইবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানাই। এতক্ষণ ধরে শতরূপের বক্তব্যটা আমি আমার নিজের কণ্ঠে আপনাদের শুনিয়েছি, তার কারণ আছে। সেই কারণটা হচ্ছে শতরূপ যে ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলে এসে করেন, যে বক্তব্যগুলো
করেন সেগুলো তার নিজের যে ইউটিউব চ্যানেল সেগুলোর জন্যই তোলা রাখেন। অন্যদের এগুলো দিলে তিনি স্ট্রাইক দিয়ে দেন এবং অনেকের চ্যানেল এই কারণে স্ট্রাইক দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। আমারটাও বন্ধ হয়ে যেতে প্রায় বসেছিল। অনেক তাকে অনুনয় বিনয় করে তারপরে স্ট্রাইকটা তুলিয়েছি এবং তাকে কথা দিয়েছি যে তার ভিডিও কোনো বক্তব্য আমি আমার চ্যানেলে আর প্রকাশ করব না, এই মর্মে সে আমাকে মুচলেখা দিয়ে নিয়েছে। তো সেই কারণে আপনারা এবিপি আনন্দে গিয়ে এটা সম্পূর্ণ দেখে নিতে পারেন বা ওই শতরূপের যে বক্তব্য। তো এটা আপনারা অনেকেই হয়তো বিরক্ত হতে পারেন যে কেন শতরূপের বক্তব্যগুলো শতরূপের মুখ থেকেই শোনালাম না। আমি এই কারণটা আপনাদের বলার প্রয়োজন মনে করেছিলাম, তাই বলে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।